রাজশাহী, হবিগঞ্জ আরও অনেক কথাই বলছিলেন মান্নান ভাই। আবার সম্প্রতি রাজনীতি যে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন বা নির্বাচন কমিশনে দলীয় লোক নিয়োগের কথাও বলছিলেন। আপনার কাছে আসলে কি মনে হয় বিষয়গুলো, রাজনীতিতে কি বিরোধ বাড়ছে দিন দিন, বা এই ফাটলগুলো আসলে কোত্থেকে হচ্ছে? অর্থাৎ বিরোধ তো বাড়ছেই, রাজনীতিতে বরাবরই বিরোধ ছিল, আছে, থাকবেও, কিন্তু মাত্রাটা কোথায় যাবে? চলমান যেই পরিবেশ পরিস্থিতি এবং ঘটনা প্রবাহ, তাতে করে জনগণ কোথায় যাবে? জনগণ কি জানছে? যে কেউ ইশারায় শীষ দেওয়া পর্যন্ত নয়, রাতের বেলা ভাগ্নিকেও বলছে যে রাতের আধারে ভাগ্নি আর মামা সমস্যা হবে না, মান্নান ভাইয়ের মাধ্যমে যেই তথ্যটা পেলাম। আবার কেউ মাননীয় মহোদয়ের কাছে যাচ্ছেন একটা চাকরির জন্য। তো আমরা বাংলা সিনেমায় গান শুনতাম, এই নিশিরাইতে তোমার কাছে যাইতে মন যে উথাল পাতাল করে। তো এখন মন উথাল পাতাল করে না, পেটের দায়ে, একটা চাকরির জন্য, একটা সুপারিশের জন্য। তো ওখানে যাওয়ার পর কি অবস্থাটা হয়? তো এরকম অবস্থা জানছে যে এদিকে হয়তো বিচার আচার হচ্ছে, কিছু সালিশ দরবার হচ্ছে, আর মান্নান ভাইয়ের বক্তব্য অনুযায়ী ওরা ফ্যামিলি কার্ড নিয়েও রাতের আধারে কারবার করে, আর কি কি খায় দায় তো বলছেই। তো এতে করে জনগণ কি জানছে? যে কেউ খেয়ে আসছে, কেউ গিয়ে খাবে, অর্থাৎ খাওয়া খাই ঠিক আছে। এই অবস্থায় যারা আমরা মোটামুটি খুব ইসলাম বুঝি না, কিন্তু মোটামুটি নিজেরে সেভ করার জন্য দোয়া একটা জানি, ইস্তেগফার পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আরো ছোট আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়া। কার কাছ থেকে? শয়তানের কাছ থেকে। ওই ঘুরে ফিরে সেই শয়তান, শব্দ শয়তান। হ্যাঁ, তো শব্দ শয়তানের না, কে কতটুকু হ্যাঁ মেজারমেন্ট আছে, মেজারমেন্ট আছে, কোনটা বড় শয়তান কোনটা ছোট শয়তান। তো এখন দুনিয়াতে যে শয়তানি কাণ্ড আমরা দেখতেছি, আমরা তো ভাই হজে গিয়ে শয়তানরে পাথর মারি ভার্চুয়ালি, ধারণা করি যে ওখানে শয়তান ছিল বা আছে, ভার্চুয়ালি মারি। বাস্তবে বাংলাদেশের এখন যে কাণ্ড কীর্তি, এখন তো আপনি অ্যাকচুয়ালি শয়তানরে মারতে পারতেছেন, পাথর ধারণা করে মারা লাগতেছেন। আমরা কিন্তু দিব্যি তরতাজা টাটকা শয়তান দেখি এক একটা। তো এটা কি প্রত্যাশা ছিল, বা এটা কি আমরা কেউ কামনা করেছি? মান্নান ভাই কিন্তু যথার্থ বলেছেন। একটা সময় আমরাও দেখেছি আওয়ামী লীগ নেতাদের অনেকের মেয়ের বিয়ে শাদির প্রশ্ন আসলে শিবিরের ছেলেদেরকে পছন্দ করতো কয়েকটা জায়গায়। একটা হচ্ছে যে তারা অ্যাকাউন্টসে ভালো করে, জুরিদারি করে না। আর একটা হচ্ছে যে স্বামী হিসাবে ভালো, স্বভাব চরিত্রে গোলমাল কম অথবা নেই। ওই কালচারটাও কিন্তু আমরা এখন আর দেখছি না, এটাও কিন্তু হারিয়ে গেছে। ভাই আছে এখনো ব্লাড, বিএনপি বলেন অন্য বলেন প্রচুর ঠিক শিবিরের আছে, রোল নম্বর ধরেন আপনাদের ব্লাড দিচ্ছে, ধরেন রোল নম্বর 1, তো তাদের তো তাহলে রোল নম্বর 2 মার্কিং সম্ভবত খুব তফাৎ হবে না। এটার জন্য কি আমরা প্রস্তুত ছিলাম? জামাতের কথাটা কেন আসে? সাম্প্রতিক যে ঘটনাগুলো, সেই কারণে এই এগুলো তো আলোচনাগুলো কষ্টদায়ক। আসছে আসলে। এই গেল একদিক, আর দ্বিতীয় এটা যেটা আমরা বলছেন, অতীতে খুব একটা কখনো দেখি নাই। কিন্তু আপনি ধরেন আওয়ামী লীগ আমল একটা ঘটনা যেটা অতীতে এত কিছু কিন্তু মিডিয়াতেও আসতো না, এটাও ঠিক। আপনার মান্নান ভাই বোধহয় মনে থাকার কথা, 2-3টা ঘটনার মধ্যে একটা খুব আলোচিত ছিল। ডাক্তার মুরাদ নামে এক প্রতিমন্ত্রী ছিল, হ্যাঁ, ও মাহি নিয়ে কি কাণ্ডকীর্তি করতে চেয়েছিল, সেটা কিন্তু ফোনে, ফিজিক্যালি না, কিন্তু এখন ফিজিক্যালি হয়ে যাচ্ছে। আরেকটা ছিল বোট ক্লাবে ওই যে অনজির বা বেনজির, পরিমণি, আরও কি কি কাণ্ডকীর্তি ছিল, ওগুলো তো মানুষ কিন্তু কষ্ট পেয়েছে। আওয়ামী লীগকে ঘৃণা করেছে যেমন সত্য, আওয়ামী লীগ যারা করতো তারাও কিন্তু কষ্ট পেয়েছে, যেটা মানায় না, এটা শোভন নয়, এটা অসভ্যতা। তো এখন আবার বিএনপি ভার্সেস জামাত, যে একটা মাঝে মধ্যে একদম কম্পিটিশনের মতো, কে ফার্স্ট কে সেকেন্ড। ফার্স্ট সেকেন্ড হওয়ার তো এখন ভাই অনেক সাবজেক্ট আছে দেশে, অনেক বিষয় আশয় আছে। দেশের অবস্থা ভালো নয়, তো অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সরকার যেটা পরিষ্কার করছে বারবার, যে দুটা দল মিলে যদি কখনো তেল কখনো গ্যাস, এখন বাজার পরিস্থিতি কি কঠিন পরিস্থিতিতেও সরকার কিন্তু গেল রমজান সামলিয়েছে। 400 টাকা আজকে মরিচের কেজি। তো এটা তো কাঙ্ক্ষিত ছিল না। এই নিয়ে কোনো কথাবার্তা নাই। দেখেন, কথাবার্তা আছে কে পাটোয়ারি কি বলেছে, কি করেছে, এটার খবর কিন্তু নাই। পাটোয়ারিটা সাধারণত কি বলেছে ওইটা পর্যন্ত থাকে। তো একজন পাটোয়ারি সে যেখানে যায় ওখানে তার মতো করে একটু বক্তব্য রাখে। কক্সবাজার গেলে সালাউদ্দিন সাহেব সম্পর্কে একটু বলবেই, হবিগঞ্জ গেছে যেখানে একদম উঠানে গিয়েই বলে, বা পুকুর পাড়ে গিয়েই বলে, ঢাকায় বলে না। খিলগাঁও গেলে মির্জা আব্বাস সম্পর্কে বলবে, সে একদম উঠানে গিয়ে কথা বলে। তো একজন পাটোয়ারিকে কেউ নিরাপত্তাও দিচ্ছে না, অনেকটা একলা চলার মতো সে তার মতো করতেছে। তো আরেকজন পাটোয়ারিও তো তৈরি হচ্ছে না, কারণ আমরা তো খেয়াল করছি যে পাটোয়ারি কি একটু উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে, কিন্তু অন্তত শুভেন্দু অধিকারের মতো তো
ওই মানের কথা বলে না। আমরা একসময় হাদিকে নিয়েও দেখেছি, তো হাদি পর্ব তো তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়েছে। এখন শুরু হয়ে গেছে আবার এনসিপি নিয়ে। এনসিপি মোটামুটি অনিরাপদ, এই নিয়ে আর বিস্তারিত আলোচনার দরকার নাই। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দ্বিতীয় অংশে আপনি যেটা বলেছেন, মান্নান ভাইও যেটা অভিযোগ আকারে বলেছেন, 11-12 জনকে নিয়োগ দিয়েছে বিএনপি। তো বিএনপি তো একটা দলীয় সরকার, বিএনপি কিন্তু এখন জোটবদ্ধ সরকার নয়। জামাতের সাথে যদি আগের মতো জোট থাকতো, জামাতটা 2-4 পিস হয়তো দিত। তো এখন আর বিএনপি একা একাই খাচ্ছে, এই তো মূলত সারসংক্ষেপটা। মেনটা হচ্ছে যে আপনি পাবলিক প্রতিষ্ঠানে দিতে পারেন না, আপনি আরো অনেক প্রতিষ্ঠান এটা আমাদের আছে, culture। যেটা যেটা এটা আমাদের যেটা culture। আমলিগ আমলেও কিন্তু এইরকম প্র্যাকটিস খুব কম হয়েছে। কিন্তু একটি দলের তো নিজস্ব এজেন্ডা তারা থাকে, তাদের সেগুলো তো হ্যাঁ, বাস্তবায়নের জন্য তাদের এজেন্ডা নিজেদের থাকে। তাহলে আপনি সচিবালয় তো দলীয় লোকজন বসায় দিতে পারেন। এখানে দলীয় তো দলের বসিয়ে অনেক দেয়া লোকজন- হয়েছে, এটা কিন্তু না, এখন আর মানে গোপন দেওয়ার বিষয় না, সচিব- পরিষ্কার। না, দলীয় একটা হচ্ছে এখন আর যে গোপন রাখার আপনি বিষয় না। জবে যে আছেন, আস্থাভাজনের একটা জায়গা হচ্ছে থাকে সেটা জবে বাস্তবায়ন, আছেন। সেটি কি আসলে জামায়াতকে না না না, আপনাকে বুঝতে হবে যে এখন যারা যেখানে থাকার, আমার মতন একজন মানুষকে তো সচিবালয়ে বসাই দিতে পারেন না। এখানে পার্থক্যটা, যিনি দলীয় এজেন্ডা বাস্তবায়নে দলীয় কমিটি পোস্ট পোলিও এগুলো একবারে অ্যাভেল করতেছেন, আরেকটা হচ্ছে পেশাজীবীদের ভিতরে করতেছেন। সচিবদের ভিতরে জাতীয়তাবাদী থাকতে পারে, আওয়ামী থাকতে পারে, থাকতে পারে সেখানে না, আছে, আছে, কিন্তু আছে। সেটা কিন্তু দর্শনীয় না। কিন্তু যখন একজন সচিব এসে দলের নীতি নির্ধারণী পর্যায়ে, কমিটির পর্যায়ে, বিভিন্ন কমিটি উপকমিটিতে কাজ করেন, সেই সমস্ত লোককে আবার ফেরত নিয়ে যে পুনরায় সুযোগ সুবিধা দিয়ে সরকারি পোস্টে বসায় দেওয়া হয়, সরকারি টাকার বেতন নিয়ে, সরকারি মানে ট্যাক্স ভ্যাটের টাকা দিয়ে, তখন কিন্তু কোশ্চেন হয়। তিনি আস্থাভাজন দলের বা না, দলের সরকারের আস্থাভাজন হিসেবে আস্থাভাজন আপনি সিদ্ধান্তটা তো দলীয়। জনগণের টাকা রাজনৈতিক টাকা সিদ্ধান্ত। দিয়ে তাকে বেতন দিয়ে লালন পালন গাড়ি দিয়ে এটা করতে পারেন না। এটা আপনার দল থেকে বেতন দেন, আপনার দল থেকে ট্যাক্স দেন, ভ্যাট দেন, দিয়ে আপনি দলীয়ভাবে দায়িত্ব তো তাকে এটা দেন। দলীয় দায়িত্ব নয় তো, না, রাষ্ট্রীয় দায়িত্ব। না, দায়িত্ব তো আপনি দিয়েছেন কেন, কাকে দিয়েছেন, প্রশ্নটা হচ্ছে এখানে। নিজের দলের লোক না, দিয়েছে, এটা পরিষ্কার, এটা গোপন নয় তো। না, গোপন না, গোপন না, গোপন বিষয় কিন্তু না। এটা এখন এটা এটা নিয়ে কথা গ্রহণযোগ্য। হতে পারে, যখন এটা নিয়ে যে দুটো দলের ক্ষমতায় মধ্যে থাকে, কিন্তু এটি কথা আসলে- হতে পারে যে আসেন আমরা ভবিষ্যতে আর এই কাজটুকু করব না। আচ্ছা, আপনি অথবা শেষ করেন, করলে আমি হ্যাঁ, এরপরে অথবা বলবো। করলে একদম পরিষ্কার ভাবে করব, শেষ এটা করে নিয়ে আমি কোনো বলবো। গোপনীয়তা করব না, এই বিষয়ে আমার কোনো কাছে বলার আছে। রাগ ডাক রাখবো না, বোরকা পরবো না, হিজাব পরবো না, সব ওপেন করে দেব। না, ঠিক যে আছে। কাজগুলো আমরা পরিষ্কার করেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আছে, আপনি খেয়াল করে দেখবেন। বললে যে বলা এরকমই হয়- করা উচিত। হ্যাঁ, আপনি বলা যেটা হয় বুশ বলছেন। প্রশাসন, ট্রাম্প প্রশাসন নাম দিয়ে বলা হয় যে হয় এটা পরিষ্কার একবার করেন, পরিষ্কার। কিন্তু খামাখা ঘোমটা দিবেন, নিরপেক্ষ সাজবেন, এটা হয় না। এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে নিরপেক্ষতার ভান করার দরকার নেই, এটা পরিষ্কার করেন। এটি যে রাজনৈতিক যখন সিদ্ধান্ত। ক্ষমতায় আসবে তখন তার না, যারা যে- আস্থাভাজন যে- যে- তাদেরকে যে দিয়েই তো- যখন ক্ষমতায় আসবে তারাই মন্ত্রী হবে, তারাই এমপি হবে, এটা অত্যন্ত স্বাভাবিক। তারা রাষ্ট্র পরিচালনা করবে, অত্যন্ত স্বাভাবিক। কিন্তু নির্বাচন কমিশনের মতন একটা জায়গায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে যে গঠিত সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটি ছিল, সেই কমিটির মেম্বার অতিরিক্ত সচিব মোহাম্মদ শামসুল আলম, তিনি দলীয়ভাবেই কাজ করেছেন। তিনি তো একটা জায়গায় ছিলেন, সেখানে আবার তাকে পুনর্নিয়োগ দেওয়া হচ্ছে, দিয়ে আপনাকে নির্বাচন কমিশন সচিবালয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? ঠিক এইভাবেই আপনি এই যে 12 জনের যে নাম গোটা আসছে, সবার পদ্ধতিটা নাম নিয়ে কথা তালিকা হতে পারে, মান্নান ভাই। প্রত্যেকটা নিয়ে পরিষ্কার না, করা উচিত তাহলে বিষয়গুলো। এই জায়গায় এই যে মুসাদ্দেক হোসেন বুলবুল, উনার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিএনপি, চেয়ারম্যান বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, আপনি ডাইরেক্ট নিয়ে ওখানে সরকারি পোস্টে নিয়োগ দিয়ে দিলেন। এই জায়গাগুলো রাষ্ট্রের জন্য শোভনীয় নয়, সুন্দর দেখায় না, রাজনীতিতে একটা নেগেটিভ বার্তা দেয়। এবং এই যে ফ্যাসিস্টকে আমরা বলেছি দলীয়করণ, সবার আগে যে বাংলাদেশ বিএনপি স্লোগান দিয়েছে, এই জায়গায় সবার আগে বিএনপি হয়েছে। এই প্রুফ সেটাই বলছে, এই 12 জনের নিয়োগ প্রমাণ করে। এবং বিশ্ববিদ্যালয়গুলো ভিসি, প্রভিসি, ট্রেজারার, মানে খ্যাত অখ্যাত, মানে যে সমস্ত মানুষদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে মানে একবারে দলীয় জায়গা থেকে, তাহলে বাংলাদেশে মেধার মূল্যায়ন, আজকে কুটানা মেধা, যে স্লোগানটা আমরা বাংলাদেশে পেয়েছিলাম, মানুষ তো আশান্বিত হয়েছিল আমার মেধার একদিন মূল্যায়ন করবে। যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ভিসি হিসেবে যোগদান করতেছে এরকম লোক, আমি তাদের কাছে লেখাপড়া করেছি, দায়িত্ব নিয়ে বলছি, যিনি 1 বছরের ভিতরে 5টা ক্লাস নেওয়ার সুযোগ পাননি, তাদেরকে আপনারা দলীয় কোটায় কি করে দিচ্ছেন, মানে ভিসি বানায় দিচ্ছেন, এটা গ্রহণযোগ্য না।
এটা গ্রহণযোগ্য না, এটা কোনোভাবেই হতে পারে না। তাহলে আপনারা এটা বিএনপির বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেন, এটা তারেক রহমানের বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেন, এটা খালেদা জিয়ার বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেন। বাংলাদেশের রাষ্ট্রের মানে টাকা দিয়ে, রাষ্ট্রের ট্যাক্স ভ্যাট দিয়ে এখানে বিশ্ববিদ্যালয় পরিচালনার কোনো দরকার নেই। এটা কি মানুষ, এদেশের মেধাবীরা কোথায় যাবে? এদেশের মেধাবীদের প্রায় 49% হচ্ছে বিদেশে চলে যায় তাদের মেধার লালন করার জন্য। যেখানে এই যে কালকেও আমি একজন স্কলারের সাথে আমার দেখা হলো, উনি সিঙ্গাপুর একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার একটা বই অক্সফোর্ড ইউনিভার্সিটি জুলাইয়ের পরে লেখা, সেই বইটা পাবলিশ করতে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, এই মেধা বাংলাদেশের রয়েছে, কিন্তু এই মেধার বাংলাদেশের এই বিএনপি আওয়ামী লীগ আমাদের কাছে কোনো মূল্য নেই। এরকম অজস্র মেধা আছে, এটা আপনার ইউরোপে আছে, আমেরিকাতে আছে, জাপানে আছে, কোরিয়াতে আছে, নাই কোথায়? আমাদের এই মেধাবীরা কোথায় যাচ্ছে? বুয়েট থেকে 90% লোক বিদেশে চলে যাচ্ছে। তাই এই মেধাবীদের দিয়ে কবে আমরা সার্ভিস পাবো? আপনি দলীয় কোটায় ভাইস চ্যান্সেলর বানাবেন, দলীয় কোটায় বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় নিয়োগ দিয়ে দিবেন, এটা দিয়ে একটা রাষ্ট্রের কি হতে পারে না? এইটার জন্যই কিন্তু কুটানা মেধার আন্দোলন শুরু হয়েছিল। এখন যদি এরকম নতুন আন্দোলন শুরু হয়, বিএনপি যেটা শুরু করেছে, সেই আন্দোলন সামাল দেওয়ার মতন ক্ষমতা বিএনপির নাই। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, বিএনপির সেই সাংগঠনিক স্ট্রাকচার নাই। বিএনপির অর্ধেক হচ্ছে আওয়ামী লীগের কাছে বিক্রি। এখানে একটু যোগ করতে চাই মানন ভাই, বিক্রি হোক আর বিক্রির বাইরে থাকুক, প্রথাটা নিয়ে কথা হতে পারে। নৈতিকভাবে প্রথাটা আসলেই সমালোচনার মতো।